মজুমদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কি ছিল, বা বলা যায় পলাশির যুদ্ধের কারণ কি ছিল, তো এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। আজকের আলোচনার বিষয় কি, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদৌল্লার সংঘাত, এই সংঘাতের কারণ কি। তা আমরা প্রত্যেকেই জানি যে নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে এবং এই বিরোধের পরিণাম ছিল পলাশির যুদ্ধ। তো এখানে আলোচনা করব যে এই বিরোধটা কেন বাধছে, বা বলা যায় পলাশি যুদ্ধের কারণগুলো কি। তো অনেক কারণ আছে। আলীবর্দী খাঁ, বাংলার নবাব আলীবর্দী খাঁ, তার আগে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিখ্যাত নবাব, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের উত্থান ঘটান মুঘল সাম্রাজ্যের পতনের পরবর্তীকালে, এবং পরবর্তীকালে আলীবর্দী খাঁ ক্ষমতায় আসেন। আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন এই সিরাজদৌল্লা, তিনি সিংহাসনে বসেন এবং মাত্র 13 মাস তিনি রাজত্ব করেন। এই 13 মাসের মধ্যে ইংরেজদের সাথে তার এমন বিরোধ বাধে যে বিরোধের ফলে পলাশির যুদ্ধ হয় এবং পলাশির যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন। এবং দেখা যায় যে বাংলাদেশে যে স্বাধীন নবাবীর সূচনা হয়েছিল মুর্শিদ কুলির হাত ধরে, সেই স্বাধীন নবাবীর অবসান ঘটে এবং বাংলাদেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে সে আবির্ভূত হয় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগে ছিল দক্ষিণ ভারতে মাদ্রাজে। ভারতবর্ষে আসার পরে তারা মাদ্রাজে কিন্তু ঘাঁটি গেড়েছিল এবং দক্ষিণ ভারতে তারা সেখানে ফরাসিদের সঙ্গে বারে বারে সেখানে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রথম মারাঠা ইঙ্গো ফরাসি, দ্বিতীয় ইঙ্গো ফরাসি, তৃতীয় ইঙ্গো ফরাসি, চতুর্থ ইঙ্গো ফরাসি, একাধিকবার এই ফরাসিদের সাথে তাদের যুদ্ধ বাধে দক্ষিণ ভারতে। তখনই তাদের নজর পড়ে বাংলাদেশের উপর। তারা বুঝতে পারে যে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী রাজ্য এবং এই রাজ্যে যদি তারা ব্যবসা বাণিজ্য করতে আসতে পারে বা ব্যবসা বাণিজ্যের সুযোগ লাভ করতে পারে, তাহলে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বাংলাদেশের দিকে অগ্রসর হয় এবং বাংলাদেশে তাদের বিভিন্ন কাজকর্ম সবই ছিল এই সিরাজের বিরোধী, অর্থাৎ নবাবের বিরোধী, বা নবাব তাদের এই কাজকর্মের বিরোধিতা করতে থাকেন ইংরেজদের এই বিভিন্ন কাজকর্মে। শুধু যে ইংরেজরাই বাংলাদেশে ছিল তা কিন্তু নয়, ফরাসি, ওলন্দাজ, ডাচ, দিনেমার প্রত্যেকটা জাতি ছিল, বিদেশি জাতি, কিন্তু তারা নবাবের কথা মেনে চলতেন, কিন্তু ইংরেজরা কথা মেনে চলতেন না। ফলে ইংরেজরাও বুঝতে পেরেছিলেন যে বাংলার মসনদ থেকে নবাব সিরাজদৌল্লাকে সরিয়ে দেওয়া তাদের ক্ষেত্রে একান্ত প্রয়োজন এবং এই কারণে তারা নবাবের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিতে থাকেন। তারা নিজেরাও চাইছিলেন যে নবাবের সাথে তাদের একটা যুদ্ধ বাঁধুক এবং এই যুদ্ধে যাতে সেই সময় বাংলার রাজধানী মুর্শিদাবাদের রাজদরবারের প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য পাওয়া যায়, সেজন্য তারা নবাবের বিরোধী যারা তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যার নাম পলাশির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিলেন? নবাবের খুব কাছের মানুষ, নবাবের বিশ্বস্ত সেনাপতি মির্জাফর, নবাবের ব্যাংকার সেই জগৎ শেঠ রায়বল্লভ রায়চাঁদ এবং নবাবের মাসি ঘসেটি বেগম এবং নবাবের এক প্রতিদ্বন্দ্বী শৌকত জং, যিনি বিহার প্রদেশের শাসনকর্তা ছিলেন। তো এনারা প্রত্যেকে জোট বেঁধে যে যার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা একটা চক্রান্ত করে যে নবাবকে কিভাবে সিংহাসন থেকে হটানো যায়। নবাবের পরিবারের লোকেরাই, তার আত্মীয় স্বজনেরাই তার এই নবাব পদ লাভটাকে ভালো চোখে দেখেনি। তারা এর বিরোধিতা করতে থাকে। প্রকাশ্যে নবাবের বিরোধিতা না করতে পারলেও তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে। যখন ইংরেজরা এই ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন ইংরেজরা এই ষড়যন্ত্রে এসে অংশীদার হয় এবং এই ষড়যন্ত্রকে একটা রূপ দেয় পলাশির যুদ্ধ। এখন এই পলাশির যুদ্ধে ইংরেজদের যে পরিমাণ সেনা ছিল তার থেকে কয়েক গুণ বেশি ছিল কিন্তু নবাবের সেনা। তাহলে যুদ্ধে জেতার কথা সিরাজদৌল্লার, কিন্তু সেই যুদ্ধে এক প্রকার অসম যুদ্ধ। যদি সৈন্য সংখ্যার বিচার করা হয়, তো ইংরেজ সেনার তুলনায় অনেক বেশি ছিল নবাবের সেনা। ইংরেজদের সেনা কয়েক হাজার, সেখানে নবাবের সেনা ছিল কয়েক লাখ বলা যায়। তাহলে এই যুদ্ধেও যেখানে নবাবের নিশ্চিত জয়, সেই যুদ্ধেও কিন্তু নবাব পরাজিত হয়েছিলেন শুধুমাত্র
ষড়যন্ত্রের কারণে। কারণ নবাবের যেসব সেনাপতিরা ছিলেন, একমাত্র একজন সেনাপতি বাদে আর বাকি সমস্ত সেনাপতি মির্জাপুর সহ তারা কেউ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেনি বা সেনাদেরকে নির্দেশ দেয়নি যুদ্ধ করার। ফলে একতরফা ভাবে ইংরেজরা গোলা বারুদ ছুড়ে গেছে আর নবাবের সেনারা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল, কারণ সেনাপতি নির্দেশই দেয়নি যুদ্ধ করার। ফলে এটা ছিল একটা প্রহসন। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে ইংরেজদের যে যুদ্ধের যে উৎকর্ষতা, তাদের যে কামান গোলা বারুদের যে উৎকর্ষতা, সেই অপেক্ষায় এই যুদ্ধ ছিল একটা প্রহসন, একটা সাজানো ঘটনা। এবং নবাব শেষ পর্যন্ত এর পরিণাম কি হবে? নবাবের পরাজয়। এবং নবাব এই পরাজয়ের কথা জানতে পেরে তিনি পলায়ন করতে থাকেন এবং মির্জাফরের পুত্র মিরনের হাতে তিনি বন্দী হন এবং তারই হাতে তিনি নিহত হন। এবং বাংলাদেশের ভাগ্যাকাশে যে সূর্য রবি সেটা অস্তমিত হয় এবং সেখানে পরাধীন বাংলাদেশের আবির্ভাব ঘটতে থাকে। ইংরেজরা ভারতের রঙ্গমঞ্চে, বাংলার রঙ্গমঞ্চে এসে উপস্থিত হয়। এই বাংলাকে কেন্দ্র করে ইংরেজরা সারা ভারতে সাম্রাজ্য বিস্তার করে। এর গুরুত্ব কিন্তু ভয়ঙ্কর। ঐতিহাসিক ম্যালেসন বলছেন যে এই রকম কোন একটা যুদ্ধ পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, যে এই যুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব এত সুদূর প্রসারী, এত গুরুত্বপূর্ণ, যে আর পৃথিবীতে কোনো যুদ্ধে এরকম হয়নি। তার কারণ পলাশীর যুদ্ধের পর বাংলার রঙ্গমঞ্চে তারা আবির্ভূত হচ্ছে ইংরেজরা এবং বাংলার অর্থনীতি তাদের হাতে আসছে, ব্যবসা বাণিজ্য করার একচেটিয়া অধিকার পাচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন নবাবকে সেখানে বসানো হচ্ছে। নবাবের কেনা বেচার যে খেলা, সেই খেলায় ইংরেজরা মেতে উঠছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে পাচার করছে। ফলে দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে একটা ড্রেনের মতো করে। ড্রেন অফ ওয়েলথ থিওরি, যেটা দাদাভাই নওরোজি আনপভার্টি ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, রমেশচন্দ্র দত্ত যে কথা বলেছেন। এইভাবে বিপুল পরিমাণ সম্পদ ইংরেজদের হাতে আসায় সেই অর্থের উপর বেস করে তারা বিরাট সেনাবাহিনী তৈরি করে, যে সেনাবাহিনীকে দিয়ে আবার ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার শুরু করে। তাহলে পলাশীর যুদ্ধ টার্নিং পয়েন্ট। পলাশীর যুদ্ধ না হলে বাংলায় এসে তারা ঢুকতে পারতো না, বাংলার অর্থনীতি হাতে পেত না, এবং ওই অর্থ হাতে না পেলেও তারা এত কিছু পরিকল্পনা ভারতবর্ষে এত বড় সাম্রাজ্য বিস্তার করতে পারত না। তাদের প্রধান উদ্দেশ্য ছিল প্রথমে বাণিজ্য করা, অতএব তারা বণিক হিসাবে এসেছিল। পরে রাজদণ্ড তারা হাতে নেয়, বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই কথা। এবং পরবর্তীকালে দেখা যায় মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়, বক্সারের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধে পরাজিত হচ্ছে এবং মুঘল সম্রাট শাহ আলম আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করছে, যার ফলে বিপুল পরিমাণে অর্থ ইংরেজদের হাতে আসছে। তাহলে পলাশীর যুদ্ধ ছিল একটা টার্নিং পয়েন্ট। এর গুরুত্ব ফলাফল অনেক, তবে আমরা পরে আসছি, পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। সবার আগে যেটা দেখবো যে বিরোধের মূল কারণটা কি, কেন ইংরেজদের সাথে নবাবের বিরোধিতা হলো, সেইগুলো আমরা একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো। দেখো, প্রথম পয়েন্ট, নবাব সিরাজকে অসম্মান। সিরাজ যখন নবাব হন তখন সমস্ত ইউরোপীয় যেসব বণিকরা ভারতবর্ষে, বাংলাদেশে সেই সময় ছিল, ফরাসি দিনেওয়ার ওলন্দাজ, তারা নবাব এবং জমিদার এবং বাংলাদেশের বিভিন্ন অংশের জমিদার, তারা প্রত্যেকে নবাবকে উপঢৌকন বা নজরানা প্রদান করেন নবাবের সম্মানে। কিন্তু ইংরেজরা দেয়নি। ইংরেজরা এই চিরাচরিত প্রথা মেনে নবাবকে কোনো প্রকার উপঢৌকন পাঠায়নি। তার মানে পরোক্ষভাবে নবাবকে অসম্মান করলো ইংরেজরা। এই খবর যখন নবাব জানতে পারলেন তখন স্বাভাবিকভাবেই ইংরেজদের প্রতি তিনি রুষ্ট হন, ক্রুদ্ধ হয়ে ওঠেন। এটা একটা কারণ। দস্তকের অপব্যবহার। আমরা জানি 1717 সালে সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। যে লাইসেন্স বা যে সনদ, তার নাম দস্তক। এই দস্তক কিন্তু দেওয়া হয়েছিল কোম্পানিকে, একটা কোম্পানিকে, কোনো ব্যক্তিকে নয়। কিন্তু ইংরেজ কোম্পানি কি করলো, তার যেসব কর্মচারীরা রয়েছে ইংরেজরা, তারা ব্যক্তিগতভাবে সেই দস্তককে ব্যবহার করতে লাগলো। সেই দস্তক দেখিয়ে তারা ব্যক্তিগত বাণিজ্য করতে লাগলো এবং সেখানে শুল্ক ফাঁকি দিতে থাকলো, তারা কোনো করই দিল না। আবার কি করলো, এই দস্তক তারা আবার বিক্রি করলো আরেক বণিকের কাছে। ফলে দস্তক
দস্তকটা একটা অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেল এবং দস্তক কেনা বেচার খেলা শুরু হলো। যে কোম্পানিকে দস্তক দেওয়া হলো সেই জায়গা থেকে সেই দস্তক চলে গেল ব্যক্তিগত পর্যায়ে। ফলে বাংলাদেশে বাণিজ্য করতে গেলে নবাবকে যে কর দিতে হয় সেই কর আর দেওয়া লাগছে না। ফলে কোটি কোটি টাকা নবাবের যে শুল্ক সেই শুল্ক ফাঁকি দেওয়া শুরু হয়। ফলে নবাবের বিরোধিতা করতে থাকেন, এই দস্তকের বিরোধিতা করতে থাকেন। কিন্তু ইংরেজরা তো তার এই কথা কর্ণপাত করেনি, তারা বিনা শুল্কে বাণিজ্য বাংলাদেশে চালিয়ে যায়। জব চার্নক ইতিমধ্যে কলকাতার নগরী তৈরি করে ফেলেছেন, সেখানে সেই জায়গায় ইংরেজরা নানা রকম বাণিজ্য কুঠি নির্মাণ করে অবাধে এই দস্তক ব্যবহার করে তারা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর ফলে নবাব কিন্তু ইংরেজদের প্রতি ক্রুদ্ধ হচ্ছে। পরে দেখো সিরাজ বিরোধী ষড়যন্ত্র। নবাব হওয়ার পর মানে সিরাজ নবাব হলে তার পরিবারের লোকেরাই তার বিরোধিতা করতে থাকে, তার আত্মীয় স্বজনরা এটা ভালোভাবে মেনে নিতে পারেনি এবং তাকে কিভাবে সিংহাসন থেকে হটানো যায় তার ষড়যন্ত্র করতে থাকে। এবং এই ষড়যন্ত্রের কেন্দ্র ছিল সিরাজের মাসি ঘসেটি বেগম, যিনি মতিঝিল প্রাসাদে থাকতেন এবং নবাবকে কিভাবে হটানো যায় সেই ষড়যন্ত্র করতে থাকেন। নবাব যখন এটা জানতে পারেন তখন এই মতিঝিল প্রাসাদ লুট করে তার এই মাসিকে নজরবন্দি করে রাখেন। তা যাই হোক, তার এই মাসি একটা চক্রান্ত করেছিলেন। সেই চক্রান্তে সেই সময় নবাবের আশেপাশে যারা গণ্যমান্য মন্ত্রী আমলা তারা সবাই যোগদান করে এবং ইংরেজরাও পরবর্তীকালে এই ষড়যন্ত্রে যোগদান করে, যার অ্যাকচুয়াল নাম পলাশীর ষড়যন্ত্র। সিরাজের দূতকে অপমান। দেখো, এই ঘসেটি বেগম ছিলেন ঢাকার যে নবাব তার বিধবা পত্নী। তা তিনি মুর্শিদাবাদে থাকতেন আর ঢাকা শাসন করতেন এই ঘসেটি বেগমের দেওয়ান কৃষ্ণবল্লভ। তা কৃষ্ণবল্লভের ছেলে নবাবের এই ধনসম্পদ নিয়ে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতায় ফলতায় তখন ইংরেজরা থাকতেন, সেই ফলতায় এসে ইংরেজদের কাছে শরণাপন্ন হন। এদিকে নবাব সিরাজদৌল্লা রাজবল্লভকে বলেন যে সমস্ত হিসাবপত্র দাখিল করতে, পয়সা করি টাকা পয়সার হিসাব দাখিল করতে, কিন্তু সেটা তিনি করেননি, বরং তার ছেলেকে দিয়ে সমস্ত অর্থ তিনি কলকাতায় ইংরেজদের হেফাজতে পাঠিয়ে দেন। এই খবর যখন জানতে পারেন নবাব, তখন নবাব ইংরেজদেরকে বলেন যে অবিলম্বে এই রাজবল্লভের পুত্রকে তার হাতে তুলে দিতে হবে ধনসম্পদ সহ, এবং এই বার্তা পাঠানোর জন্য তিনি নারায়ণ দাস বলে একজন দূতকে ইংরেজদের কাছে পাঠান। কিন্তু ইংরেজদের সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ব্রেক সাহেব। এই ব্রেক তিনি তো এই রাজবল্লভের ছেলেকে ফেরত দিলেনই না, বরং এই তার এই যে নবাবের যে দূত, সেই দূতকে আরো অপমান করেন। ফলে নবাবের দূতকে অপমান করা আর নবাবকে অপমান করা একই ব্যাপার হয়ে দাঁড়ায়। সিরাজ প্রচন্ড ক্ষুব্ধ হয়। আবার ঠিক এই সময়ে বাংলাদেশে ফরাসিরাও আসে, আবার ইংরেজরাও আসে। এদের মধ্যে যুদ্ধ বাঁধার উপক্রম হয়, যেহেতু দক্ষিণ ভারতে এর আগে ইংরেজ আর ফরাসিরা 4 বার যুদ্ধ করেছে। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে সূত্র ধরে বারে বারে ইংল্যান্ড আর ফ্রান্সের যুদ্ধ হচ্ছে। আবার বাংলাদেশে চন্দননগরে ফরাসিরা রয়েছে, কলকাতায় ইংরেজরা রয়েছে, এদের মধ্যে যুদ্ধ বাঁধার উপক্রম হচ্ছে। ফলে কলকাতায় যে যার মতো দুর্গ তৈরি করতে থাকে। দুর্গ নবাব এটা জানতে পারেন এবং প্রত্যেকের দুর্গ তৈরি করা বন্ধ করতে পারেন। ফরাসিরা মেনে নেয় দুর্গ তৈরি করা আর বন্ধ করতে হবে, নবাবের আদেশ তারা মেনে নেয়, কিন্তু ইংরেজরা মানেনি, তারা দুর্গ নির্মাণ চালাতে থাকে। ফলে নবাব একসময় ক্রুদ্ধ হয়ে কলকাতা আক্রমণ করেন এবং কলকাতা আক্রমণ করেন 1756 সালে, পলাশী যুদ্ধের আগের বছর করে তিনি ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেন। কলকাতা নগরীর নাম রাখেন আলীনগর। পরবর্তীকালে যদিও ইংরেজদের সাথে একটা চুক্তি হয় আলীনগরের সন্ধি, এবং সেই সন্ধির মাধ্যমে ইংরেজদেরকে কলকাতা ফিরিয়ে দেওয়া হয় এবং নানা রকম নিয়ম কানুনের মধ্যে তাদের কলকাতায় রাখা হয়। এইভাবে তিনি সেখানে একটা পরিস্থিতি তৈরি করে তিনি আবার মুর্শিদাবাদের রাজধানীতে ফিরে আসেন। ঠিক এই সময় রবার্ট ক্লাইভ তিনি দক্ষিণ ভারত থেকে আসেন কলকাতায়। এসে তিনি পরিকল্পনা করতে থাকেন যে কিভাবে বাংলার মসনাদ মুর্শিদাবাদ থেকে বাংলার এই স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে সিংহাসন থেকে হটানো যায়। এবং তিনি যোগ দেন মুর্শিদাবাদের রাজদরবারে। তখন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্রে অংশীদার হন এবং মীর জাফরকে সেখানে বলির পাঠা হিসেবে দাঁড় করানো হয়
যে তিনি প্রধান ষড়যন্ত্রকারী নবাবের বিরুদ্ধে, নবাবের প্রধান সেনাপতি তিনি, এবং তিনি এই চক্রান্ত করবেন, কোনো যুদ্ধ করবেন না। যখন যুদ্ধ বাঁধবে ইংরেজদের সাথে তখন তিনি তার সেনাদেরকে চুপচাপ দাঁড় করিয়ে রাখবেন, বিনিময়ে তাকে নবাব মারা যাওয়ার পর বা নবাব সিংহাসন থেকে হটে যাওয়ার পর এই মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। যদিও মির্জাফরকে সিংহাসনে প্রথমে বসানোর কথা বলা হয়নি, পরে তাকে বসানো হয়। তা একটা সময়ে ইংরেজরা এই ষড়যন্ত্র যখন চরমে পৌঁছে যায় তখন নবাব বাধ্য হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং পলাশীর আম্র কারণে যুদ্ধের নামে একটা প্রহসন হয়, যে প্রহসনে নবাব পরাজিত হন এবং মির্জাফরের পুত্র মিরনের হাতে বন্দী ও নিহত হন। তো এই ছিল ঘটনা, যে কি কি কারণে নবাবের সাথে সিরাজের বিরোধ বাঁধছে। নবাবের সেই সিংহাসনে বসার পরে সেই অসম্মান, মানে নজরানা না পাঠানো, সেই অসম্মান দিয়ে শুরু, দস্তকের অপব্যবহার, সিরাজ বিরোধী ষড়যন্ত্র শুরু করা, সিরাজের দূতকে অপমান করা, দুর্গ নির্মাণ করা, পলাশীর যুদ্ধ সংগঠিত করা, এগুলোই হচ্ছে পলাশী যুদ্ধের প্রপার কারণ। যদিও কিছু কিছু ইংরেজ ঐতিহাসিক, যাদেরকে আমরা বলি কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক বা সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, যারা কখনো প্রকৃত ইতিহাসকে দেখেনি, তারা সবসময় ইতিহাসের ভিতরে সাম্রাজ্যবাদকে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং ইংরেজ জাতির মহিমা প্রচার করার চেষ্টা করেছেন অন্ধবিশ্বাসের দ্বারা, অন্ধ জাতীয়তাবাদের দ্বারা তাড়িত হয়ে। তারা ইংরেজদের কখনো খারাপ চোখে দেখেননি, কারণ সেই সব ঐতিহাসিকরা নিজেরাও ইংরেজ। তাই ইংরেজ জাতির গৌরব সবসময় বাড়ানোর জন্য তারা অনৈতিহাসিক ব্যাখ্যা সবসময় দিয়ে এসেছেন। যেমন C.A. বেইলি, তিনি বলতে চাইছেন যে এই নবাবের সাথে ইংরেজদের বিরোধের মূল কারণ সিরাজদৌল্লা, সিরাজদৌল্লার অহমিকা, তার গর্ববোধ, তিনি অত্যন্ত ব্যভিচারী ছিলেন, অত্যাচারী ছিলেন, অর্থ লোলুপ ছিলেন, এরকম নানা রকম অ্যাঙ্গেলে তাকে আক্রমণ করেছেন। যদিও তার যোগ্য জবাব দিয়েছেন বিনয়ভূষণ চৌধুরী, যদুনাথ সরকার, বিপান চন্দ্র, এনাদের মতো ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তার মুখে মুতোর জবাব যাকে বলে সেগুলো কিন্তু দিয়েছেন। কারণ C.A. বেইলি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি, তার মনের কথা তিনি ব্যক্ত করে গেছেন। C.A. বেইলির মতো আরো অনেক ঐতিহাসিক, সাম্রাজ্যবাদী ব্যাখ্যার ঐতিহাসিকরা কিন্তু তারা ব্যক্তিগতভাবে নবাবকে আক্রমণ করেছেন এবং সিরাজ, এই যে বিরোধ ইংরেজদের সাথে সিরাজের বিরোধের যে কারণ বা পলাশীর যুদ্ধের যে কারণগুলো, প্রপারলি সবই নবাবকে দায়ী করেছেন, কিন্তু সম্পূর্ণ অনৈতিক। এই বিরোধে নবাবের যেমন কিছুটা দায়িত্ব হয়তো ছিল, কিন্তু তার বেশি, অনেক অনেক বেশি দায়িত্ব ছিল বা দায় ছিল কিন্তু ইংরেজদের, এটা আমরা জানি। তা যাই হোক, পলাশীর যুদ্ধ হয়ে গেল। এবার একটা পাঠ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের ঐতিহাসিক গুরুত্বটা কি। এত যে পলাশীর যুদ্ধ করে আমরা করি, এর আসলে ভ্যালুটা কি। ম্যালেসন বলছে বিশাল গুরুত্ব, পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ দেখা যায় না যে যুদ্ধের গুরুত্ব এত বেশি। কারণ এই যুদ্ধের ভিতর দিয়েই ইংরেজরা বাংলাদেশে তার আধিপত্য স্থাপন করে আস্তে আস্তে সারা ভারতবর্ষকে কবজা করে নেয়, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সেই দিক দিয়ে তাকালে ঐতিহাসিক গুরুত্ব বিরাট। পলাশীর যুদ্ধে যদি ইংরেজরা হেরে যেত তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য থাকতো কিনা সেটাই একটা প্রশ্ন। তা প্রথমে দেখো রয়েছে, এটাও আমরা কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করি, কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। বাংলাদেশে কোম্পানি ছিল আগে একটা ব্যবসায়িক কোম্পানি, একটা বাণিজ্য করার জন্য একটা বণিক গোষ্ঠী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আরো তো এরকম অনেক কোম্পানি আছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অনেক কোম্পানি আছে। এরা ছিল আগে ব্যবসায়িক কোম্পানি, কিন্তু এর ফলে, এই পলাশী যুদ্ধের ফলে বাংলায় তাদের একটা রাজনৈতিক আধিপত্য স্থাপন হচ্ছে, তারা একটা সার্বভৌম ক্ষমতার প্রতীক হয়ে উঠছেন। তাদের যে ক্ষমতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, তার যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, সরকারিভাবে শিলমোহর পড়ে যাচ্ছে তাদের ক্ষমতার উপরে, অর্থাৎ তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। পরেটা দেখো, ভারতীয় রাজনীতিতে কোম্পানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। বাংলাদেশে কোন নবাবকে বসানো হবে। দেখো, পলাশী যুদ্ধের পর ইংরেজরা যদি মনে করতো তারা নবাব হতে পারত, কিন্তু ইংরেজদের সেই লোকবল ছিল না বাংলাদেশ শাসন করার। এছাড়া যদি হঠাৎ নবাব হয়ে বসতেন ইংরেজরা, তখন এদেশের মানুষরা সেটা ভালোভাবে নিত না, একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ইংরেজদের অবস্থা খারাপ করে দিত। তো এই ধরনের আশঙ্কা ছিল। রবার্ট ক্লাইভ কিন্তু খুব ধর্মধর ব্যক্তি ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এখন ইংরেজদের এই সিংহাসনে বসার সময় নয়, বরঞ্চ যে ক্ষমতা তারা পেয়েছে তাকে কাজে লাগানোর সময়।
তাই সিংহাসনে না বসে তারা করলেন কি, তাদের দ্বারা মনোনীত কোনো নবাবকে সেখানে বসালেন, এমন নবাবকে যে নবাবকে তারা ইচ্ছা মতো পরিচালনা করতে পারে। এক প্রকার জড় ভরত, কাঠের পুতুল, ছোট জগন্নাথের মতো এক নবাবকে তারা সেখানে বসালেন, মির্জাফরকে। তো এইভাবে বাংলার রাজনীতিতে কে বসবে কে বসবে না এটা তাদের হাতে চলে আসে। কারণ মির্জাফর কিছুদিন পরে যখন ইংরেজদের প্রয়োজনীয় অর্থ বা তাদের দাবি বহির্ভূত অর্থ দিতে না পারে, তখন মির্জাফরকে সরিয়ে দেওয়া হয়। মির্জাফর অবশ্য সহজে সরে যাননি। মির্জাফর ইংরেজদেরকে হটানোর জন্য ওলন্দাজদের সাথে একটা ষড়যন্ত্র করেন এবং 1766 সালের বিদ্রার যুদ্ধে পরাজিত হন এবং ওলন্দাজরাও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, মির্জাফরও বিতাড়িত হয় এবং তার যে জামাই ছিলেন মীর কাসিম, তাকে সিংহাসনে বসানো হয়। কিছুদিন পরে মীর কাসিমও নিজের স্বতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইংরেজদের থেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন। রাজধানী মুর্শিদাবাদ থেকে নিয়ে চলে গিয়েছিলেন মুঙ্গেরে, অস্ত্র কারখানা বসিয়েছিলেন। সমরু বলে একজন ইউরোপীয় সেনাপতিকে এনেছিলেন তার সেনাবাহিনীকে উন্নত করার জন্য, কিন্তু তবু শেষ রক্ষা হয়নি। বক্সারের যুদ্ধে তার চূড়ান্ত পরাজয় ঘটে এবং তিনি নিরুদ্দেশ হয়ে যান। যদিও অনেক পরে দিল্লির লাল কেল্লায়, অনেক পরে 1780 বা 82 সাল নাগাদ তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় লাল কেল্লার গেটের সামনে। যাই হোক, এইসব ঘটনার ভিতর দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে নবাব কে বসবে সিংহাসনে পলাশী যুদ্ধের পর। পলাশী যুদ্ধের পরে প্রায় 3-4 বার কিন্তু নবাবকে বসানো হয়েছে, হটানো হয়েছে, আবার বসানো হয়েছে, এমন খেলা কিন্তু চলতেই আছে। এগুলো সবই ইংরেজরা করেছে। তাই এই যে ক্ষমতা, এই যে সুপ্রিম পাওয়ারের ক্ষমতা, সেটা ইংরেজরা লাভ করে। এটা একটা গুরুত্ব। প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা বৃদ্ধি। দেখো পলাশী যুদ্ধের পরবর্তীকালে কি হচ্ছে, যে ইংরেজদের হাতে বক্সারের যুদ্ধ হচ্ছে, তারপরে দেওয়ানি লাভ, এগুলোর ফলে কি হচ্ছে, ইংরেজদের হাতে প্রচুর পরিমাণে অর্থ চলে আসছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষমতা ইংরেজদের হাতে চলে আসে। আর অন্যদিকে নবাবের হাতে ছিল প্রশাসনিক ক্ষমতা, সমস্ত দায় দায়িত্ব নবাবের, আর সমস্ত অর্থনৈতিক ক্ষমতা ইংরেজদের। ইংরেজদের হাতে ক্ষমতা অনেক কিন্তু কোনো দায়িত্ব নেই, আবার নবাবের হাতে দায়িত্ব অনেক কিন্তু কোনো ক্ষমতা নেই। ফলে দুই ধরনের শাসন চলতে থাকে, যাকে বলে ডুয়াল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা। নবাব পাচ্ছেন দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব, আর ইংরেজরা পাচ্ছেন দায়িত্বহীন ক্ষমতা। এর ফলে বাংলাদেশের একটা প্রশাসনিক রাজনৈতিক জটিলতা বৃদ্ধি পায় এবং যার জন্য সাফার করে সাধারণ মানুষ। সাধারণ মানুষ নিপীড়িত, শোষিত, বঞ্চিত হয় এবং সে একটা সময় দেখা যায় ৭৬-এর মনমন্ত্রের মতো ঘটনা এই সময়ই ঘটছে। ব্যবসা বাণিজ্য কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব, বাংলাদেশ থেকে সমস্ত ইউরোপীয় কোম্পানিকে হটিয়ে দেয় ইংরেজরা এই ঘটনার পর, এবং একচেটিয়া ভাবে বিনা শুল্কে, একটা টাকা কর না দিয়ে পুরো একচেটিয়া ভাবে বিনা শুল্কে এই দেশের সমস্ত বাণিজ্য তারা কবজা করে নেয় এবং প্রচুর পরিমাণে অর্থের মালিক হয় এই কোম্পানি। এই সময়ই তাদের বাণিজ্যিকভাবে অগ্রগতির একটা সময়, উৎকর্ষের যুগ বলা যায় এই সময়টা। তা বাংলাদেশের কোম্পানি বাণিজ্যের একটা একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে পলাশী যুদ্ধের পরবর্তীকালে। বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। দেখো বাংলাদেশে স্বাধীন নবাবের সূচনা করেছিলেন মীর মুর্শিদ কুলি খাঁ। পরবর্তীকালে সুজাউদ্দিন বসে সিংহাসনে, বা আরো অনেকে বসে, শেষে আলীবর্দী খাঁ বসেন, নবাব সিরাজদৌল্লা বসেন, কিন্তু এরা সব স্বাধীন নবাব, কারণ আন্ডারে নয়। কিন্তু এখন কি ঘটলো পলাশী যুদ্ধের পর, সেই স্বাধীন নবাবের যে অবসান ঘটছে, অর্থাৎ স্বাধীনতার যে সূর্য বাংলাদেশে সেটা অস্তমিত হচ্ছে। এই ঘটনায় এটা বলা হচ্ছে যে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হচ্ছে। শেষ পয়েন্ট, নবযুগের সূচনা। অ্যাকচুয়ালি বাংলাদেশে এবং ভারতবর্ষে আধুনিক যুগ ধরা হয় 1757 পর থেকে, কারণ এরপরে ইংরেজরা ভারতবর্ষে আসছে এবং তাদের হাত ধরে একটা নতুন যুগের সূচনা হচ্ছে, একটা ব্রিটিশ শাসনের যুগ শুরু হচ্ছে। ভারতবাসী একটা নতুন ধরনের শাসন পদ্ধতির ভিতরে এসে প্রবেশ করছে, বাংলাদেশ একটা নতুন কিছু দেখছে ইংরেজদের হাত ধরে। ফলে তারা মধ্যযুগের সেই গোড়ামি কুসংস্কারের যুগ থেকে অনেকটা বেরিয়ে এসে ইংরেজদের সেই পাশ্চাত্য শিক্ষা সংস্পর্শে আসছে। পরবর্তীকালে আধুনিক যুগের সূচনা হচ্ছে এই সময় থেকে। যদুনাথ সরকার এমনটাই বলছেন যে এই যুগ সময় থেকে একটা নতুন যুগের সূচনা হচ্ছে। এছাড়া আরেকজন আছেন তারাচাঁদ, তিনি বলছেন যে পলাশীর যুদ্ধের ভিতর দিয়ে ভারতীয়দের যে দুর্বলতা সেটা প্রকাশ পেয়েছিল এবং সেই জায়গায় ইংরেজ কর্তৃপক্ষ
তাদের আধিপত্য স্থাপন করেছিল এবং ভারতবর্ষে আস্তে আস্তে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হয়। তো এই ছিল পলাশির যুদ্ধ এবং তার গুরুত্ব বলতে এইগুলোই বলতে হবে। কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠায়, একচেটিয়া বাণিজ্যের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতার স্থাপন, প্রশাসনিক রাজনৈতিক জটিলতা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হচ্ছে, একটা নবযুগের সূচনা হচ্ছে। এটা তার গুরুত্বের অংশে বলতে হবে। আর তার আগে পলাশির যুদ্ধের কারণ যদি বলে, তাই এই পয়েন্টগুলোর উপর দিয়ে আলোচনা করতে হবে, বা সিরাজ নবাবের বিরোধের কারণগুলো কি, এই পয়েন্টের উপর আলোচনা করতে হবে। তো দেখো, এর উপরে 20 নম্বরের নোটস কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা অনার্সে পড়ছো, ডিএসসি A2 পেপারটি তোমাদের রয়েছে। 10 নম্বর বলো, 5 নম্বর বলো, 20 নম্বর বলো, যাই হোক, আলোচনাটা এই হবে, মানে অ্যান্সারের শিটটা আলাদা হতে পারে। তা 20 নম্বরের অ্যান্সার আমি এরপরে তোমাদের সামনে আলোচনা করব অন স্ক্রিনে। খুব হাই কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড নোট, একটা MA কোয়ালিটির নোটসটা পড়লেই বুঝতে পারবে সমস্ত নোটের থেকে আলাদা কোয়ালিটির নোটস। এবং এই নোটস তোমরা কলেজে স্যারকে দিয়ে যাচাই করে দেখতে পারো আমার কথাটি কতটা সত্য। তা যাই হোক, এবার আলোচনা করি অন স্ক্রিনে এই প্রশ্নের 20 নম্বরের অ্যান্সার নিয়ে। পলাশির যুদ্ধ অর্থাৎ পলাশি যুদ্ধের কারণ, বা এখানে সিরাজদৌল্লার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ। অ্যান্সার এভাবে লিখবে, পলাশির যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পলাশিতে ইংরেজদের বাংলা বিজয় সূত্রে ভারতে ইংরেজদের সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়। অর্থাৎ বাংলা থেকেই এবং বাংলার অর্থ ভাণ্ডার দিয়েই ইংরেজরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদের প্রভুত্ব স্থাপন করে এবং ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তোলে। এহেন একটি গুরুত্বপূর্ণ ঘটনার কারণ এবং অনিবার্যতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্যারা করে, SC হিল বেঙ্গল ইন 1756 থেকে 57, 1905, PJ মার্শাল বেঙ্গল, দ্য ব্রিটিশ ব্রিজেস 1987, CA বেইলি ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড দ্য মেকিং অফ দ্য ব্রিটিশ এম্পায়ার 1987 প্রমুখ বলেন যে পলাশির ষড়যন্ত্রে ইংরেজদের বিশেষ কোনো ভূমিকা ছিল না। সিরাজদৌল্লা এতই চরিত্র দুর্বিনীত, নিষ্ঠুর ছিলেন যে অমাত্যবর্গ সহ সাধারণ মানুষও নবাবের উপর শ্রদ্ধ হয়ে পড়ে। তাই তাকে অপসারণ করতে মুর্শিদাবাদ দরবারের গণ্যমান্য ব্যক্তিরা বদ্ধপরিকর হয় এবং এ কাজ করতে সামরিক শক্তির প্রত্যাশায় ইংরেজদের ডেকে আনে। তাই ইংরেজদের বাংলা বিজয়ে পূর্ব পরিকল্পনা বা নো ক্যালকুলেটেড প্লটিং ছিল না। প্যারা করে দেখো, SC হিল পলাশির যুদ্ধের কারণ প্রসঙ্গে সাধারণ কারণ হিসেবে বলেন যে পলাশির যুদ্ধের প্রাককালে বাংলার সমাজ হিন্দু ও মুসলমান এই সাম্প্রদায়িক ভিত্তিতে দ্বিখণ্ডিত ছিল। মুসলমান শাসকের অত্যাচারে অতিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমান শাসন থেকে মুক্তি চাইছিল। হিল পলাশির যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন সিরাজের দম্ভ এবং অর্থ লিপ্সাকে। তিনি ইংরেজদের বিরুদ্ধে সিরাজের প্রধান অভিযোগগুলি ফোর্ট উইলিয়াম কেল্লার সংস্কার, দস্তকের যথেচ্ছ ও বেআইনি অপব্যবহার এবং নবাবের অপরাধী প্রজাদের কলকাতায় আশ্রয় দান মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। প্যারা করে দেখো, CA বেইলি, PJ মার্শাল বলেন অষ্টাদশ শতকের প্রথমার্ধে ইউরোপীয় বাণিজ্য বাংলার বাণিজ্যিক অর্থনীতিতে মেরুদণ্ড স্বরূপ ছিল। এই ইংরেজদের সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক, এই বাণিজ্যের সূত্রে হিন্দু জৈন ব্যবসায়ী সম্প্রদায় বেশ লাভবান হতে থাকে এবং ইংরেজদের সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। CA বেইলি এমন কথাও বলেছেন যে বাংলায় ব্যবসায়ী ভূস্বামীদের স্বার্থ ইউরোপীয়দের ভাগ্যের সাথে এমন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছিল যে কলকাতা থেকে ইংরেজদের তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা তারা সহ্য করতে পারছিল না এবং সেজন্যই পলাশির ঘটনা ঘটল। অর্থাৎ কোলাবোরেশন থিসিসের উপর জোর দেওয়া হচ্ছে। প্যারা করে দেখো, সুশীল চৌধুরী উপরোক্ত মতগুলি এক বাক্যে স্বীকার করেননি। তিনি বিভিন্ন গ্রন্থে এ সম্পর্কে প্রশ্ন তুলেছেন। প্রথমত তিনি বলেন নবাব হওয়ার পূর্বে সিরাজের চারিত্রিক সংকলন ঘটেছিল, কিন্তু নবাব হওয়ার পর সিরাজ তার পূর্বের ন্যায় উদ্ধত, নিষ্ঠুর ও দুশ্চরিত্র ছিলেন না। অন্তত নবাবী পর্বে এ জাতীয় তথ্য অপ্রতুল। অথচ আশ্চর্যের বিষয়, সে সাম্প্রতিক লেখাতেও মেজাজি রাগী স্বভাবের উপর জোর দেওয়া হচ্ছে। রজতকান্ত রায় পলাশী ষড়যন্ত্র ও সেকালের সমাজে এই বিষয়টার উপর জোর দিয়েছেন। সুশীল চৌধুরী যা লর সূত্র ধরে বলেন নবাব সিরাজের পর্বের অন্ধকার দিকটার উপর জোর দিয়ে পলাশী ষড়যন্ত্র ও ইংরেজদের
বাংলা বিজয়কে যথার্থতা প্রদানের চেষ্টা, ভিন্ন কিছু নয়। প্যারা করে দেখো, প্রাক পলাশী পর্বে দ্বিধা বিভক্ত সমাজ প্রসঙ্গে সুশীল চৌধুরী বলেন, আলীবর্দীর সময় থেকে সিরাজের সময় পর্যন্ত দেওয়ান, তান দেওয়ান, বক্সি প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলিতে হিন্দুরাই অধিষ্ঠিত ছিল। তাছাড়া বাংলার সমাজ যদি দ্বিধা বিভক্ত হতো তাহলে সমসাময়িক বাংলা সাহিত্য ও ফরাসি ইতিহাসে তার ছাপ পড়ত, কিন্তু তা হয়নি। চৌধুরীর মতে জমিদার ও শাসক শ্রেণীর মধ্যে যে লড়াই তা হিন্দু মুসলমান বিভেদমূলক চেতনা থেকে উদ্ভূত নয়, তার মূল শ্রেণীগত সংঘাত। দ্বিতীয়ত দেখো, সুশীল চৌধুরী পলাশীর অজানা কাহিনী 2004 গ্রন্থে বলেন, সিরাজের অর্থলিপ্সার কোনো প্রমাণ সমসাময়িক নথিপত্রে মেলে না। তিনি বলেন, সিরাজ যদি অর্থলোলুপ হতো তাহলে কাশিমবাজার কুঠির পতনের পর ইংরেজদের যাবতীয় ধনসম্পত্তি তিনি অনায়াসে আত্মসাৎ করতে পারতেন, কিন্তু ইংরেজদের অস্ত্র ও গোলাবারুদ শুধু বাজেয়াপ্ত করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াটসন যেসব শর্তাবলীতে সই করেছিলেন তাতে অর্থের কোনো কথা ছিল না, যদিও এরকম ক্ষেত্রে অর্থের দাবি করাটা প্রচলিত রীতি ছিল। একথা ঠিক যে কলকাতা দখলের পর মুর্শিদাবাদ ফেরার পথে তিনি ডাচদের কাছ থেকে 4.5 লক্ষ টাকা ও ফরাসিদের কাছ থেকে 3.5 লক্ষ টাকার নজরানা নেন। কলকাতার ইংরেজ কোষাগারে নবাব মাত্র 40,000 টাকা পান। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার সব নবাবই যুদ্ধ জয়ের পর বিদেশি বণিক ও দেশীয় সওদাগরের কাছ থেকে নজরানা নিতেন। নজরানার পরিমাণ অনেক ক্ষেত্রে বেশি হতো, তাই এই অর্থলিপ্সার অভিযোগ ঠিক নয়। প্যারা করে দেখো, এস চৌধুরী অর্থাৎ সুশীল চৌধুরী ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন গ্রন্থে নতুন শ্রেণীগত জোটবদ্ধতা সম্পর্কে বলেন, অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলায় যে বড় বড় জমিদার বা ব্যাংকার শ্রেণীর উদ্ভব হয় তা মুর্শিদ কুলির শাসনের পরোক্ষ ফল, নবাবদের অনুসৃত নীতির জন্য নয়। তাছাড়া এই জোট বন্ধনের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না। সুতরাং শ্রেণীগত জোটবদ্ধতার ভাঙন ও ইংরেজদের বঙ্গ বিজয় বক্তব্য ঠিক নয়। কোলাবোরেশন থিসিস ও অধ্যাপক চৌধুরী মানেন না। তিনি বলেন, ইউরোপীয়দের তুলনায় এশীয় বা ভারতীয় বণিকদের বাংলা থেকে পণ্য রপ্তানির পরিমাণ অনেক বেশি ছিল, ফলে এরাই বাংলায় সর্বাধিক ধনসম্পদ আমদানি করেছিল, ইউরোপীয়রা নয়। তাই বাংলার ব্যাংকার বণিকদের স্বার্থ ইউরোপীয়দের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিল, এটা কিছুতেই বলা যায় না। প্যারা করে দেখো কি বলা হচ্ছে। এবারে আমরা দেখব ইংরেজদের বিরুদ্ধে সিরাজের যে 3টি অভিযোগ ছিল তা কি ন্যায়সঙ্গত না মিথ্যা গুজব। প্রথমত, কেল্লার সংস্কারের বিষয়ে কোম্পানির পরিচালক সভার নির্দেশ ছিল 1752 6 জানুয়ারি যে নবাবের অনুমতি নিয়ে কেল্লার মানে ফোর্ট উইলিয়াম সংস্কার করান এবং নবাবকে যেন বোঝানো হয় এর উদ্দেশ্য হলো অন্যান্য ইউরোপীয়দের হাত থেকে কোম্পানির বিষয় সম্পত্তি রক্ষা করা এবং বাংলার শান্তি বজায় রাখা। সিএ বেইলি এবং রজতকান্ত রয় ও বলেন, এর মূল কারণ ফরাসি আক্রমণ প্রতিরোধ। ঐতিহাসিক সুশীল চৌধুরী নবাবী আমলে মুর্শিদাবাদ গ্রন্থে দেখান, ফোর্ট উইলিয়াম কাউন্সিল লন্ডনে লিখেছিল এর মূল উদ্দেশ্য দেশীয় শত্রুদের অবশ্যই নবাব আক্রমণ প্রতিহত করা। প্রসঙ্গত উল্লেখ্য, নবাব সিরাজ ইংরেজ ও ফরাসিদের দুর্গ সংস্কারে বাধা দেননি, নবনির্মাণে বাধা দিয়েছিলেন। ফরাসিরা বিষয়টি মেনে নেওয়ায় বিরোধ হয়নি, কিন্তু ইংরেজদের মনোভাব ছিল আক্রমণাত্মক ও অবজ্ঞাপূর্ণ। এমনকি হিল বলেন, দুর্গ সুরক্ষিত করার বিষয়ে তাদের অধিকারের সীমা অতিক্রম করেছিল এবং নবাবের অনুমতি না নিয়েই বেআইনিভাবে কলকাতার কেল্লা সুসংহত করেছিল। দক্ষিণ ভারতে ইংরেজদের কাণ্ড কারখানা দেখে এবং বাংলার মসনদে প্রতিদ্বন্দ্বিতার কথা মনে রেখেই স্বাভাবিকভাবেই সিরাজ ইংরেজদের এই প্রচেষ্টায় আশঙ্কিত হয়ে পড়েছিলেন। প্যারা করে দেখো, দস্তকের অপব্যবহার সম্পর্কে সিরাজের অভিযোগ মোটেই ভিত্তিহীন ছিল না বলে সুশীল চৌধুরী বলেছেন। দস্তকের অপব্যবহার করার ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে শুধু শুল্ক ফাঁকি দিত না, এমনকি এশীয় বণিকদের কাছে বিক্রি করত। ফলত বাণিজ্য শুল্ক বাবদ ন্যায্য প্রাপ্য রাজস্ব থেকে রাজ্য বঞ্চিত হওয়ায় আর্থিক ক্ষতি যথেষ্ট হতো, বার্ষিক 1.5 কোটি। সুতরাং দস্তকের অপব্যবহার নিয়ে সিরাজের যুক্তি ভিত্তিহীন ছিল না। সুশীল চৌধুরী এসসি হিলের জাতীয় ছুতো সম্পর্কে বলেন, নবাবের কর্তৃত্বকে অস্বীকার করে নবাবেরই অপরাধী প্রজাদের কলকাতায় আশ্রয়দানের মাধ্যমে নবাবকে অগ্রাহ্য করার প্রকৃষ্ট নমুনা কৃষ্ণদাসের ঘটনা। অধ্যাপক চৌধুরী বলেন, আলীবর্দীও এরকম অবৈধ আশ্রয়দানের জন্য কয়েকবার প্রতিবাদ করেছিলেন। কৃষ্ণদাসকে সিরাজ টাকা তসরূপ প্রায় 54 কোটি টাকা
এবং মসনদে প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে ন্যায্যসঙ্গতভাবেই প্রত্যার্পণের দাবি জানিয়েছিলেন। কৃষ্ণদাসকে ইংরেজরা মসনদের আগামী সম্ভাব্য উত্তরাধিকারী ভেবেই আশ্রয় দেয়, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য এর পেছনে ছিল। কৃষ্ণদাসকে আশ্রয় দিয়ে ইংরেজরা শুধু নবাবী কর্তৃত্বকেই অবজ্ঞা ও অমান্য করেনি, সিরাজের বিরোধী দলের সাথে জড়িয়ে পড়েছিল। প্যারা করে দেখো, সুতরাং ইংরেজদের বিরুদ্ধে নবাবের অভিযোগগুলি ছুতো নয়, প্রতিটি যুক্তিসঙ্গত। সুশীল চৌধুরী নবাবের কলকাতা আক্রমণের 1756 6 জুন পূর্বের ঘটনাবলী বিশ্লেষণ করে বলেন, ইংরেজদের কঠোর ও অনমনীয় মনোভাব পলাশী যুদ্ধকে অনিবার্য করে তোলে। এমনকি এই সংঘর্ষ বাধার 3 দিন আগে তার দূত নারায়ণ সিং ও খোজা ওয়াজিদকে একটা আপোষ মীমাংসার জন্য পাঠান, কিন্তু মূলত গভর্নর ড্রেকের যুদ্ধংদেহী মনোভাবের জন্যই দৌত্য ব্যর্থ হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। পলাশী যুদ্ধের অনিবার্যতা বা সুদূরপ্রসারী কারণ সম্পর্কে বলা যায়, ইংরেজদের বাংলা বিজয়ের পেছনে সবচেয়ে বড় যে উদ্দেশ্য কাজ করেছিল তা হলো কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের স্বার্থ রক্ষার প্রয়াস। কর্মচারীদের এই প্রয়াস ব্যক্তিগত ব্যবসার রমরমা দেখা গিয়েছে 1720 থেকে 30-এর শেষ পর্ব পর্যন্ত, কিন্তু 1740-এর দশকের শেষ থেকে 50-এর দশকের প্রথম অবধি এই ব্যবসা বাণিজ্যের তীব্র সংকট আসে। এ সময় একদিকে ফরাসি ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধি পায় এবং এদের সাথে খোজা ওয়াজিদের নেতৃত্বে হুগলির আর্মেনীয় বণিকরা হাত মেলায়। এই ফরাসি আর্মেনীয় জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজরা পেরে উঠছিল না, ফলে তাদের ব্যক্তিগত ব্যবসা মার খায়। পরিসংখ্যান করে দেখা যায় 1751-তে ইংরেজ জাহাজের মোট টানেজ ছিল 7420 টন, তার মধ্যে 5020 টন ছিল ব্যক্তিগত ব্যবসার। আর 1754-তে ফরাসি জাহাজে টানেজের পরিমাণ ছিল 10,450 টন, তার মধ্যে 7,450 টন ছিল ব্যক্তিগত ব্যবসার। এই কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের পুনরুদ্ধার ও পূর্বতন আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয়েছিল রাজনৈতিক ক্ষমতা দখল করে ফরাসি বিতাড়ন এবং নবাব সিরাজদৌলার অপসারণ। তা দেখো, এখানে প্রশ্নটাও কিন্তু আরেকবার উল্লেখ করা হয়েছে, পলাশী যুদ্ধের সুদূরপ্রসারী ও তাৎক্ষণিক কারণ কি ছিল? পলাশী যুদ্ধ কি অনিবার্য ছিল? বা এখানে প্রশ্ন আসতে পারে যে নবাব সিরাজদৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল। তার উপরে যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আমি আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।